ফার্স্ট পেজে চার্ট সঙ্গে সঙ্গে এতগুলো চার্ট লাগে প্রত্যেকটা জায়গা দেখার জন্য, তার সঙ্গে ফরচুন পয়েন্ট, এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। আমরা বারবার বলেছি ফরচুন পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একজনের ক্ষেত্রে। তারপরে আমি বলে দিই বিভিন্ন রকম তার গ্রহণ দোষ, কি কি যোগ আছে, কি কি দোষ আছে, মাঙ্গলিক কেনে ইত্যাদি, কি কি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে। তারপরে কাউকে কোনো বলার স্কোপ না দিয়ে আমি এইভাবে প্রেডিকশন করে দিই পরপর 1 2 3 4 5 6 7 8 করে। কথাগুলো শুধু মুখে বলি না, লিখে দিই। হেলথ থেকে আরম্ভ করে প্রপার্টি, শরীর, তার ধন সম্পত্তি, মেন্টাল হেলথ, তার কোনো সিগনিফিকেন্ট কোনো রকম ব্যাপার থাকলে, রোগ থাকলে কিনা, কি কি রোগ হবে জীবনে, তার এডুকেশন, তার স্পাউস অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা, তার চিলড্রেন বা প্রজেনির জায়গাটা, শিশুর জায়গাটা, তার কাজের জায়গাটা, কি ধরনের কাজ হবে, ব্যবসা হবে নাকি কি হবে, কখন সে বিদেশে যাবে, এই সমস্তগুলো কিন্তু আমি বলে দিই। তারপরে একটা লাস্ট পেজ থাকে যেটা সম্পূর্ণ থাকে রেমেডি। রেমেডি মানে শুধু পাথর নয়, শুধু স্টোন নয়, তার সঙ্গেও কিছু মন্ত্র চ্যান্ট করা বা রেড বুক রেমেডি থাকলে সেটাও আমরা উল্লেখ করে দিই। এই সমস্তগুলো করতে আমার বলতে 1 মিনিট লাগলো, কিন্তু এটা করতে 1 ঘন্টা সময় লেগে থাকে। 1 ঘন্টার উপর সময় লাগে, 1.5 ঘন্টা মিনিমাম সময় লাগে আমার ঘরে করতে। তারপরে আমি কিন্তু চেম্বারও 1/2 ঘন্টা সময় দিয়ে থাকি। এর জন্য কাউকে কিছু বলতে হয় না, আমি 99% বলে দিই এবং দায়িত্বটা নিয়ে নিই। এই যদি স্টোন পড়লে আমি যদি চুজ করে দিই তাহলে এর ফল ফলতে বাধ্য। গ্যারান্টি শব্দটা সেটা অ্যাপ্লাই করে দিতে পারে একদম, একেবারে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি, মুখের কথায় নয়। আবারও স্বাগত। আর শুরুতেই একটা খুব বাস্তবিক অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাইব। মাঝে মধ্যে এরকম আমার মনে হয় আপনাদের সঙ্গে বলি, আপনাদের মতামতও জানাতে পারেন। আদেও তো সেটা বানানো কিছু না। ধরুন আপনি কোনো খ্যাতিমান একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেছেন, খুব অনেকক্ষণ ধরে অনেক বিফোর টাইমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, চেম্বারে গিয়ে অনেক ভিড়, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। সো অপেক্ষা করে আলটিমেটলি হয়তো এমনও হতে পারে 3-4 ঘন্টা পরেও, হয়তো এর থেকে বেশিও হতে পারে, আমার এক্সপিরিয়েন্স নেই অন্তত, তো আপনি আলটিমেটলি ডাক্তার পেলেন, গেলেন, ডক্টর মিট করলেন, চেম্বারে এন্ট্রি নিলেন, বসলেন, দুটো কথা বললেন, ডক্টর জাস্ট একটু আধটু কথা বললেন, বলে তার সহযোগী যিনি আছেন অ্যাসিস্ট্যান্টকে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, তিনি আপনাকে 2-1টা বুঝিয়ে দিয়ে ছেড়ে দিলেন। ওই মোটামুটি ধরতে গেলে 5-6 মিনিটও যদি পাওয়া যায় সেটা অনেকটা ধরা হয়। মানে আমরা একটা অনেকটাই স্যাটিসফাই হয়ে যাই যে সত্যি একজন ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করলাম, তিনি সত্যি একদম টু দ্য পয়েন্ট আমাদের জন্য চিকিৎসা করে দিলেন। এখানে প্রশ্ন থাকে, প্রশ্ন কয়েকদিন পরে থেকে হয়তো ভাবায়, আবার অনেকের সঙ্গে সঙ্গেই ভাবায়। আলটিমেটলি উনি এই যে একটা পেশেন্টের জন্য যে সময়টুকু ধার্য করা প্রয়োজন, সেটা কতটা উনি বুঝলেন, কতটা প্রেসক্রাইব করলেন। সাম্প্রতিক সময় রিলিজ হওয়া এই ধরনেরই একটা সিনেমা বেরিয়েছিল, সেখানে একটা খুব দামি কমেন্ট ছিল যে তুমি ওই 3-4 মিনিটে বা 5 মিনিটে একজন সিনিয়র ডক্টর তার একজন খ্যাতিমান ছাত্রকে প্রশ্ন করছেন যে তুমি পেশেন্টের সাইকোলজিটা, তার প্রবলেমটা বুঝতেই তো তোমার বেশ কিছু সময় লেগে যাবে, তাহলে তার ডিজিজটা কখন বুঝবে, তার রোগটা ট্রিটমেন্ট কখন করবে। এটা নিদারুণ অভিজ্ঞতা, অনেকেরই ফেস করেন। এটা এত কিছু বলা মানে আমরা চিকিৎসকদের বিরুদ্ধে গিয়ে কিছু কথা বলছি তা নয়, এত কিছু বলা মানে আমরা এই অনুষ্ঠানের মঞ্চকে সমালোচনার মঞ্চ হিসেবে ব্যবহার করছি তা নয়, কিন্তু আলটিমেটলি এটা বুঝতে হবে সময়টা কত নেসেসারি। তিনি যেই বিষয়েরই এক্সপার্ট হন, তার জন্যে পেশেন্ট বা তার সামনে যে মানুষটি আছে তাকে বোঝাটা কতটা জরুরি, তার প্রবলেমটাকে অ্যানালিসিস করা, প্রপারলি বোঝাটা কতটা জরুরি। আর কোনো কথা বলবো না, সরাসরি একজন মানুষের সঙ্গে আজকে নতুনভাবে আলাপ করাতে চাইবো, যিনি তার ওয়েতে, তার প্রফেশন দিয়ে এই কাজটি প্রপারলি করেন কিনা সেটা আপনারা জানেন। প্রফেসর ডক্টর বাসু এই মুহূর্তে আমাদের সকলের মাঝে, আরো একবার আমরা তাকে নতুন করে চিনি এই অন্তত ভাবনার নিরিখে। তার আগে স্বাগত তাকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, শুধু এইটাও নয়, তার সঙ্গে আমি বলবো লিটল থিঙ্কিং ইজ অলসো ডেঞ্জারাস থিং। যে কোনো বিষয়ে আমরা যা পড়াশোনা করি
তার থেকে চিন্তা ভাবনা যদি সে বিষয়ে বেশি করা যায় তাহলে অনেক বেশি ফলপ্রসূ হয়। আমি আমার স্টুডেন্টদেরও, আপনারা জানেন আমি কলকাতার একটি খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমি সিনিয়র ফ্যাকাল্টি, অধ্যাপনার কাজে আমি বহুদিন ধরে যুক্ত আছি। তো আমি আমার স্টুডেন্টদেরও বলি যে পড়তে হবে কিন্তু পড়ার থেকে বেশি ভাবতে হবে, না হলে কি পড়াটা মুখস্থ হয়ে যায় আর ওটা পরীক্ষার সময় একটা ভমিট করে দেওয়ার মতো হয়ে যায়, সেটা করলে হবে না। অ্যাকচুয়ালি নিজে কিছু শিখতে গেলে কোনো একটা জিনিস নিয়ে পড়ে সেটাকে ভাবতে হবে, সেই সাবজেক্টের ডেপথে ঢুকতে হবে, কারণ আলটিমেটলি চাকরি করতে হবে, সেটা প্রয়োগ করতে হবে। আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স 4 ইয়ার্স or 2 ইয়ার্স, বিটেক হোক বা এমটেক হোক, বিই হোক বা এমই হোক, সেটা কমপ্লিট করার পরে আমাকে কাজে লাগাতে হবে সেই বিদ্যাটাকে। এর জন্যই কারিগরি বিদ্যা বা ইঞ্জিনিয়ারিং বিদ্যা। তো যে ক্ষেত্রে হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রে আমি বলবো যে সবসময় একটা প্রবলেম যখন আমাদের সামনে আসে সেটাকে আমরা চিন্তা ভাবনাটাকে খুব বেশি করে করা উচিত। রিসার্চে একটা কথা এসে বলতে পারবো, সেটা হচ্ছে প্রবলেম ডিফাইন করতেই 1 বছর চলে যায়। যারা কোনো থিসিস লেখার আগে বা কোনো পিএইচডি করার আগে ফার্স্ট কাজ হচ্ছে প্রবলেমটা ডিফাইন করা, তারপর তো তার উপরে কাজ করা। একদম, কারণ দেখতে হবে আমি কোন প্রবলেম নিয়ে কাজ করব, সেই প্রবলেম ডিফাইন করতে 1 বছর লেগে যায়। সেক্ষেত্রে কোর্স ওয়ার্ক করাকালীন কাজগুলো করা হয় বিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে। তো আমাদের এই জ্যোতিষশাস্ত্রতেও আমি বারবার বলি যে যখন একটা কেস আসে, আমরা একটা কেস হিসেবে ট্রিট করি, সে আমাদের হাতে কি ইনপুট কি আছে, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, যারা আমি হরোস্কোপ করব। সেই হরোস্কোপে যখন আমি প্লট করলাম, আমাদের যে সমস্ত দেখা যা যা বিষয় আছে সেগুলোকে আমরা যখন পেলাম চার্টটা, তার উপরে চিন্তা ভাবনা করতে হবে, তারপর আমি তার ফলাদেশ করব। আলটিমেটলি আমার সেটা আসবে রেমেডি, যদি দেওয়ার থাকে কি কি বিষয় দিতে হবে। কারণ আপনার সেই চিন্তা ভাবনা তাকেই তো চিন্তা ভাবনার জগতে নিয়ে যাবে। একদম তাই, কারণ আমার ভুল হলে শুধু পুরো এটাই ভুল হয়ে যাবে। যার হয়তো পড়াশোনার ক্ষেত্রে যার সায়েন্স চলবে না, যার আর্টসে পড়তে হবে, যে একজন ভালো ফিলোসফি নিয়ে ফিলোসফার বা টিচার হতে পারে ফিলোসফি, সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং পড়ান, তাহলে ভুল হয়ে যায় পুরো। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে এত কষ্ট করে যখন আমাদের কাছে লোকজন আসছে, সার্ভিস নিতে আসছে, সেই ক্ষেত্রে আমার নৈতিক কর্তব্য যে আমাকে সময় দিতে হবে। আর এই সময়টা শুধু চেম্বারে কিন্তু সাফিসিয়েন্ট নয়। আজকে আমার কি প্রেসক্রিপশন আমি কিভাবে করি তার একদম একটা হার্ড কপি আপনাদের সামনে দেখাবো। প্লিজ। এর জন্যেই আমার মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগে ঘরেতে। এর জন্য আগে থেকে বুকিং নেওয়া হয়। কেউ যদি বলে সঙ্গে সঙ্গে, আমি যেদিনকে চেম্বার করি, শনি রবি ম্যাক্সিমাম চেম্বার করি, সোম থেকে শুক্র আমি কলেজে ফুল টাইম, যেহেতু আমি প্রফেসর, সুতরাং আমাকে সময় পাই না, শনি রবি আমি কলকাতায় একটা জায়গায় চেম্বার করি। সেই ক্ষেত্রে আমি আগে থেকে বাধ্যতামূলক যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া, সঙ্গে সঙ্গে এসে বললে আমি বলবো সরি, সম্ভব না আমার ক্ষেত্রে করা, কারণ আমি ওইভাবে নিজেকে নিজে ঠকাতে পারবো না। অন্যকে ঠকানো মানে নিজেকে নিয়ে ঠকানো। একদম। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমি দেখিয়ে দেবো। কেউ ফোনে আছেন কি, তাহলে ফোন একটা নিয়ে যেতে পারে। বেশ, আমরা হার্ড কপিটাও দেখতে চাইবো এবং বুঝে নিতে চাইবো। এবং কোথাও একটা আপনি বললেন যে আপনার কেন এত সময় লাগে, অনেকে নেগেটিভলি ভাবতে পারেন, তার মানে আপনি পারেন না, হয়তো চটপট উত্তর দিতে পারেন না, কিন্তু সেটা প্রয়োজনীয়তা কতটা সেটা আরো মন দিয়ে বুঝতে চাইবো আমাদের সকলের স্বার্থে। কিন্তু তার আগে বন্ধুর স্বার্থে তাকে ওয়েলকাম জানাতে হবে। নমস্কার দেবেন। নমস্কার। নমস্কার, কে আছেন বলবেন প্লিজ। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমার নাম অরিন্দম পাল। কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে কলটা করছেন? হ্যালো। আপনি শুনতে পাচ্ছেন? আগে সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এবার বলুন আপনি কোথা থেকে ফোন করছেন? আমি দমদম থেকে বলছি, ফোন করছি। দমদম থেকে। আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্বন্ধে জানতে চাই। ওকে, আপনার ডেট অফ বার্থটা ফার্স্ট আমাদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, 13ই ফেব্রুয়ারি 1994। ওকে, টাইম অফ বার্থ? রাত্রির 8:40। এন্ড দেন প্লেস অফ বার্থ? রাত্রির 8:40 জন্ম। ওকে, আপনার প্লেস অফ বার্থ এবার বলুন। হ্যাঁ, কলকাতা। কলকাতা। এবার একটু প্লিজ শেয়ার করুন, স্যারের অনুষ্ঠান কতদিন দেখছেন? আমি ওনার অনুষ্ঠান 6 মাস ধরে দেখছি। ওকে, এই 6 মাসে যতটা দেখেছেন স্যারকে এবং স্যারের ওয়েকে কতটা বুঝেছেন? মানে আমি ওনার অনুষ্ঠান থেকে অনেক কিছু নলেজ এবং ওনার কথাবার্তা খুবই ভালো লাগে আমার।
এই যে আজকে আজকে আমরা স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যারের কেন এতটা সময় লাগে একটা চেম্বারে মিট করতে গেলে অনেকটা টাইম লাগে। সেটা কি তার প্রয়োজনীয়তাটা আপনি কোথাও বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সো আজকে আরো ডিটেলসে আমরা একটু জেনে যাব, বুঝে যাব আপনার ফোন কলের পরে। আচ্ছা আমি একটু বলি ভাই তোমার ব্যাপারে, তোমার কন্যা লগ্ন জানা আছে তো? কন্যা লগ্ন এবং পাইসেস মানে মীন রাশি। কন্যা লগ্নের বুধ এবং শুক্রের গুরুত্ব সব থেকে বেশি, কারণ বুধ আমাদের লগ্নপতি এবং কর্মপতি এবং শুক্র আমাদের ভাগ্যপতি, বুঝতে পেরেছো? এবং তোমার D1 দেখতে পাচ্ছি শুক্র তুঙ্গ অবস্থাতে থাকলেও রবির সঙ্গে বসে আছে, একটা দারিদ্র যোগ, মানে ওই জায়গাটা ডিসরাপ্ট করছে, আন্ডারস্টুড? হ্যাঁ, অ্যান্ড তার সঙ্গে বলবো বুধ নিচস্থ হয়ে বসে আছে ওই একই জায়গাতে, অর্থাৎ একই জায়গাতে একই ঘরেতে তোমার শুক্র, রবি, বুধ এবং শনি এই চারটে গ্রহ বসে আছে। শুক্র তুঙ্গ অবস্থা থাকলেও সেই তুঙ্গের ফলাফল দিচ্ছে না। শুক্রের দেখে নি, শুক্র আবার রাহুর নক্ষত্রে আছে, রাহু কন্যা লগ্নের জন্যে বলবো যে খুব একটা খারাপ নয়, যদি পাওয়ার দিতে হয় পাওয়ার দিতে হবে, কিন্তু তোমার কিন্তু মানে ভাগ্য এবং কর্মের জায়গা যেটা বলার উদ্দেশ্য আমি টু কনক্লুড, সেই জায়গায় যথেষ্ট স্ট্রাগল আছে। তোমার কিন্তু কোনো কাজ স্মুথলি হয় না, এবং যে কোনো ইম্পর্টেন্ট কাজ তোমার একবারে হয় না, দুবার বা তিনবার। চিন্তিত আছি, মানে অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি কিন্তু কোনো জায়গায় সিলেকশন হচ্ছে না, কিন্তু ভালো ইন্টারভিউ দেওয়া হচ্ছে। হ্যাঁ সেটাই বলছিলাম যে ভালো ইন্টারভিউ দেওয়া হলে সেটা কর্মের জায়গায়, তোমার নলেজের জায়গায়, সেটা আলটিমেটলি কতটা ফলপ্রসূ হচ্ছে তোমার কর্মজীবন এবং তোমার ভাগ্যের জায়গাতে। এই জায়গাতে D1 সমস্যা আছে, বুঝতে পেরেছো? তো এই জায়গাতে এবং দেখে নি ভাব চার্টেতে দেখছি আবার শুক্র মঙ্গল আবার ঢুকে গেছে ওইখানেতে। কন্যা লগ্নের যে সব থেকে খারাপ সব থেকে অশুভ গ্রহ মঙ্গল, ভাব চার্টেতে ওখানে মঙ্গল ওখানে ফল দিচ্ছে। সুতরাং এই জায়গাতে তোমার কিন্তু না প্রতিকার নিলে হবে না, প্রতিকার নিতে গেলে আমাকে বাবা অনেকক্ষণ দেখতে হবে তোমার চার্টটা, আমার 1 ঘন্টা লাগে চার্ট অ্যানালাইজ করতে, তারপরে আমি প্রতিকার বলি। এই ভাগ্যবতী শুক্র মানে 3-4 ক্যারেট আমি ডায়মন্ড পড়লাম তা কিন্তু নয়, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে ডায়মন্ড ছাড়াই ওপাল দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বাবা মানে রাহুকেও প্রতিকার দিয়েছে বা কেতুকেও প্রতিকার দেওয়া আছে, এই সমস্যা মানে শত্রু মিত্র দুটোকেই দিয়ে বসে আছে, বুঝতে পেরেছো? এইগুলো একেবারেই ভুল। অ্যাস্ট্রোলজি পড়ার দরকার নেই, কিন্তু এখন তো নেট তো অ্যাভেলেবেল, একটুখানি আমরা নাড়াঘাটা করে দেখে নিলে ভাবতে পারি না যে সামনের ব্যক্তিটি আমাকে বলছেন কি বলছেন ঠিক না ভুল। অ্যাটলিস্ট যার রাহুর প্রতিকার দিতে হবে তার কেতুর প্রতিকার দেওয়া যাবে না, যার কেতুর প্রতিকার দিতে হবে তাকে রাহুর প্রতিকার দেওয়া যাবে না। স্যার বেসিক এই থিংটা যদি হয়, কনসেপ্টটা এটাই হয়। আমি একটু আমাদের সাধারণ মানুষের হয়ে আমি কথা বলবো, আমাদের তো কোনো দোষ নেই, আমরা এক্সপার্ট ওপিনিয়ন অনুযায়ী আমরা ধারণ করছি। তিনি কিভাবে তাহলে এই সাজেশনটা দিলেন? না দোষ মানে কি বলুন তো, সেটা তো একটা জায়গা আছে, তার তো ক্ষমার কোনো ইয়ে নেই, মানে কি বলবো, মানে তিনি তার কোনো প্র্যাকটিস করারই যোগ্যতা নেই। যিনি এইরকম ভুল দেন, ভুলের আবার লিমিট আছে। যিনি কেউ যদি বলেন রাহুকেও পাওয়ার দিতে মানে গোমতে পড়তে ক্যাটসাই দিতে, সেই ক্ষেত্রে ছেড়েই দিন তার কথা, তিনি ধর্তব্যের মধ্যেই আসেন না, মিডিয়ার সামনে ধর্তব্যের মধ্যেই আসেন না। আমার যদি সবকটা গ্রহের প্রতিকার নিয়ে নিই তাহলে তো আমাকে সবকটা নিয়ে নিতে হয়, কারণ যে কোনো গ্রহে দশা আসবে, সব গ্রহে আছে 10টা অ্যাসেন্ডেন্ট নিয়ে 9টা গ্রহ আছে, পড়ে এলি হয়ে গেল, তাহলে কি হলো আলটিমেট? তো নয়। হ্যাঁ, তো যে কোনো হিসেবে ক্যাটাগরি আছে, মেডিকেল সায়েন্সেও তাই, ট্রিটমেন্টের ক্যাটাগরি আছে। আমি যে অ্যান্টিবায়োটিক লাগবে তার যে অন্য অ্যান্টিবায়োটিক দিলে কাজ হবে না, যার যেটা লাগবে সেইটা করতে হবে। তাহলে আমার এখানে কি প্রতিকার নিলে দেখো ভাই, প্রথম কথা তুমি ক্যাট সাইটা খুলবে, এটুকু বলতে পারি। গোমেদটা তোমার চলবে কিনা এর জন্য এবং আর কি কি লাগবে তার জন্য আমার চেম্বারে আসতে হবে, তোমাকে কনসালটেশন নিতে হবে। আগে তো ডেট অফ বার্থ টাইম প্লেস না হলে কিন্তু ঠিক আছে, এটা অবশ্যই, কারণ ভুল ভাবে স্টোন পড়ার থেকে কোনো স্টোন পড়ার দরকার নেই, আমি সবাইকে বলি। তোমার আমি টাইমটা একটু বলে দিই, জব কবে আসার চান্স আছে তোমার। ঠিক আছে, একটু দেখে নি তোমার কি সময় যাচ্ছে, দেখে নি একটু দাঁড়াও। এখন ডিএপি অনুযায়ী তোমার যা টাইম যাচ্ছে তাতে বাহ তোমার কিন্তু বুধ চন্দ্র 18, তোমার 2019 অবধি সময়টা ভালো নেই। তোমার 13 অগস্ট 2018 থেকে এখনো গোয়াটা ভালো নেই, ঠিক আছে? তোমার 2019 শুনে নাও, লিখে নাও, 10th
10/9/2019 অবধি তোমার সময়টা ইন জেনারেল ভালো যাবে না কাজের ক্ষেত্রে। যদিও সেটটা ভালো, বুধের দশা বলছি আমি, কর্মপতির দশা, তবুও তার সঙ্গে মঙ্গল অন্তর্দশা, মানে সাবসেটটা খারাপ। তাই এরপরে এটা কাটছে 10/9/2019 অবধি। ইন জেনারেল তোমার যদি টাইমটা সাপোর্টিভ নয়, তবে আমাদের কাছে যদি ঠিকঠাক প্রেডিকশন থাকে, আমাদের পাওয়ার থাকে, রেমেডি থাকে, প্রতিকার থাকে, তাহলে কিন্তু উই ক্যান ফাইট উইথ দ্যাট। আন্ডারস্টুড? সো ঠিকঠাক কমপ্লিট কনসালটেশন নিয়ে নাও, তাহলে আমি পরিষ্কার বলে দেবো তোমার কি ধরনের চাকরি হবে, কবে চাকরি হবে, এবং এটা পড়লে কদিনের মধ্যে তুমি রেজাল্ট পাবে। ঠিক আছে? আমি বর্তমানে এমবিএ করছি ডিসটেন্স, ওটাকে কমপ্লিট করতে পারবো? আমি চারটা দেখতে হবে, D24 দেখতে হবে, বুঝতে পেরেছো? এই মুহূর্তে আরো অনেকে কলার ওয়েট করছে, তো এই যে একটা প্রশ্নের উত্তর শুনতে থাকো, বুঝতে পারবে কেন। আমি একটু কন্টিনিউ করে সুব্রত বাবু, সত্যি আমাদের আজকের বিষয় নিয়েও সেটা বোধহয় যাবে। সত্যি আমি দেখতে পারি না, যদি কেউ বলেন আমি আপনার সামনে বলছি, সত্যি আমি ওইভাবে অ্যাস্ট্রোলজি শিখিনি। আজকে আমি বলছি, এই যে একটি প্রশ্ন করলে যে আমি MBA করেসপন্ডেন্সে পড়ছি, আমার ঠিক হবে কিনা, আজকে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে লাগবে মিনিমাম 4 থেকে 5 মিনিট টাইম লাগবে আমাকে দেখতে। শুনতে রাখুন, আমি D1 দেখবো, অর্থাৎ এই একটা চার্ট দেখবো, তারপরে D9 দুখানা চার্ট, তার সঙ্গে আমাকে ভাব চার্ট দেখতে হবে, তার সঙ্গে স্পেশালি যে চার্টটা রেসপন্সিবল ফর এডুকেশন, দ্যাট ইজ D24 চতুর্বিংশাংশ, সেটাকে ম্যাপ করে আমি ফেলবো D10 দশমাংশ, অর্থাৎ এর জন্য করা লাগলো 5খানা চার্ট। এই 5খানা চার্ট আমি তো 1 মিনিটে দেখতে পারবো না ভাই, সেই সেন্সে আমি দেখতে শিখিনি হতে পারে, কারণ জ্যোতিষশাস্ত্র সেরকম শেখায় না, সত্যিকারের জ্যোতিষ সেটা শেখায় না। সত্যিকারের জ্যোতিষ চর্চা করতে গেলে সময় দেখতে হবে, ব্যবসায়িক উদ্দেশ্য একটা আছেই, কারণ আমি সময় দিচ্ছি, তার বিনিময়ে আমার পারিশ্রমিক সব জায়গাতে আছে, সে ডাক্তার থেকে আরম্ভ করে টিচার থেকে আমার সব ফিল্ডে আছে। কিন্তু এই নয় যে আমি কোনো রকমের সেরে দিয়ে শুধু আমি অর্থের কথা ভাববো, এর জন্যই আমার লাগে 1.5 ঘন্টা। ফোনটা নিয়ে আমি আজকে দেখাবো আমার স্যাম্পল। বোধহয় আপনি যে যে কথাগুলো বলছেন তার পেছনে মূল শব্দ যেটা ভীষণভাবে জড়িয়ে, রেসপন্সিবিলিটি। এক্স্যাক্টলি, রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটি যদি না থাকে, তাহলে ওই চেম্বারে আপনার একজনের 1 ঘন্টা লাগে, ওই 1 ঘন্টাতেই হয়তো কারো কারো ক্ষেত্রে 10 জনের দেখা হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি এক একজনের জন্য বলতে পারেন 2 ঘন্টা মিনিমাম লাগে, 1.5 ঘন্টা আমার ঘরেতে লাগে, আমি চারটা বানাই, তারপরে সে যখন আসে আমি 1/2 ঘন্টা বুঝিয়ে দিই, এবং কাউকে কোনো প্রশ্ন করতে হয় না, কমপ্লিট করা থাকে। কাউকে কিছু বলতে আমি অ্যালাউ করি না প্রথমে, কারণ আমি বলি আমি যদি আপনি সব বলবেন জেনে নিয়ে আমি বলবো যে আপনার এই, সেটা আমি আন্দাজে বলে দিতে পারি। আপনি কি মানসিক অবস্থায় ভুগছেন, মানসিক কন্ডিশন খারাপ আপনার, আপনি যে একটু হ্যাঁ বলে দিলেন, আমি বলবো এই তো আপনি খুব ডিপ্রেশনে ভোগেন, মাঝে মধ্যে খুব আপনি ডিপ্রেশন মোডে চলে যান, কোনো কিছুই ভালো লাগে না আপনার, মনে হয় সুইসাইড করতে যাচ্ছেন, এই সমস্ত অনেক কথাবার্তা, দ্যাট ইজ কল্ড কমন সেন্স। কমন সেন্সে চলে আসবে। আবার যেই বলবেন না আমার মেন্টাল কন্ডিশন ভালো আছে, না ভালো আছে, কিন্তু মাঝে মধ্যে চলে যান সেটাকে স্ট্যান্ড করার জন্য। তো এই সমস্তগুলো বাদ দিন, এই বুঝগুলো থেকে বেরিয়ে আসার জন্য সচেতনতা, তার জন্যই প্রফেসর ডক্টর বাসুর প্রোগ্রাম বিজ্ঞানের আলো জ্যোতিষ নাম দেওয়া হয়েছে। তো এটা আপনাদের বুঝতে হবে, এই নয় জ্যোতিষশাস্ত্র শিখতে হবে, কিন্তু যার ব্যক্তির সামনে গেছেন তার কথা দেখে অ্যাটলিস্ট তাকে একটুখানি বাজিয়ে নেওয়া দরকার আছে। সব সার্ভিসের ক্ষেত্রেই তাই। কেউ ফোনে আছেন কি, তাহলে একটা ফোন নিয়ে আমি আমার শেয়ার করবো আমি কিভাবে কন্টিনিউশন থাকবে। আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ, আপনার নাম? অর্পণ রায়। অর্পণ রায়, বলুন আপনি নিজের সম্পর্কে জানতে ইন্টারেস্টেড? ওকে, আপনার ডেট অফ বার্থটা আগে বলুন প্লিজ। 23/10/1998। কত? 23/10/1998, ঠিক শুনলাম? আচ্ছা, সময়টা বলুন। 3:30 AM। তাহলে ভোর 3:30, যখন ডেট চেঞ্জ করে বলছেন তো 22 থেকে 23 হয়েছে। ইটস ওকে। আর প্লেস অফ বার্থ বলুন। ব্যারাকপুর। উত্তর 24 পরগনা। কি কোইন্সিডেন্স, আর সেই কন্যা লগ্ন পরপর দুটো। আচ্ছা যাই হোক, ওনার কিছু বলার থাকলে বলুন। মানে এই প্রোগ্রাম দেখা হয় কিনা? প্রোগ্রাম দেখা হয় আমার প্রোগ্রাম? আচ্ছা, তো কিছু পারলেন, মানে কিছু আপনি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু আপনার নতুন ভাবে কিছু চিন্তা ভাবনা শুরু করলেন? কথাগুলো হ্যাঁ, আপনি এক কাজ করুন, টিভির ভলিউমটা একটু প্লিজ মিউট করে আমাদের সঙ্গে কোঅপারেট করুন।
এইটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে, প্রত্যেকেই এইটা মাথায় রাখবেন। 98, ঠিক আছে। একটা কিছু শোনো, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, তোমার কিন্তু ভাই কন্যা লগ্ন, ঠিক আছে, কন্যা লগ্ন এবং বৃশ্চিক রাশি। হ্যাঁ, কন্যা লগ্ন। তোমার একটা কথা বলি, ইন জেনারেল লাইফ, ইন জেনারেল তোমার ক্ষেত্রে এমন এমন আসবে যে হঠাৎ করে তুমি প্রিপেয়ার থাকবে না, বাট প্রচুর খরচ হয়ে যাওয়ার যোগ আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, হয়তো। হ্যাঁ, এটা দেখো দ্বাদশে আমি মঙ্গল রাহু মানে অ্যাক্সিডেন্টাল অ্যাসপেক্ট। অ্যাক্সিডেন্ট মানে কিন্তু কলিশন নয়, অ্যাক্সিডেন্ট মানে অলওয়েজ কলিশন নয়। অ্যাক্সিডেন্টাল অ্যাসপেক্ট থাকা মানে ওই ভাবটা ডিসরাপ্ট করছে। এর দ্বাদশেতে আছে মঙ্গল আর রাহু একসঙ্গেতে, D1 দেখতে পাচ্ছি। আমি এখনো নক্ষত্র দেখিনি, আমি এখনো ভাব চার্ট দেখিনি। ভাব চার্টে দেখতে পাচ্ছি, ভাব চার্টেও ঠিকই থাকি কথা। ভাব চার্টেতেও মোটামুটি রাহুটা যদিও না চলছে, এটা কিন্তু সম্ভাবনা খুব হবে, কিন্তু মাঝে খুব বেশি হবে না, বুঝতে পারছো? সেটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, কিন্তু এই যোগটা আছে। তোমারও বলি, তোমার যে ভাগ্যপতি শুক্র, তার সঙ্গে রবি বসে গেছে একটা জায়গায়, একইভাবে জায়গাটা তোমার ডিসরাপ্ট করছে। তার সঙ্গে বুধ আছে, এটা ভালো জিনিস। দ্বিতীয়তে তোমার কিন্তু নিজের চেষ্টাতে বলো বা ইনহেরিট করতে পারো প্রপার্টির জায়গাটা, সম্পত্তির জায়গাটা ভালো, বুঝতে পেরেছো? হ্যালো, না, ডিসকানেক্টেড হয়ে গেছে। তো জাতকের কিন্তু সম্পত্তির জায়গাটা ভালো, ধন সম্পত্তি আসবে জীবনে, কিন্তু একই সঙ্গে বলবো যে কর্মপতি বুধের জায়গাটা আরো ভালো হওয়া দরকার, কিন্তু ভালো হয়নি ঠিকঠাক ফল পাওয়ার জন্যে। এবং বুধ হচ্ছে কিসের নক্ষত্রে বসে আছে দেখি, বুধ বৃহস্পতির নক্ষত্রে, খুব একটা খারাপ নয়। শুক্রের জায়গাটা দেখে নিই, শুক্র মঙ্গল নক্ষত্রে, এই জায়গাটা প্রবলেম রয়ে গেছে, ঠিক আছে। তাহলে শুক্রের জায়গাটা আমি একটু ঠিকঠাক করতে হলে আর একটু পাওয়ারফুল হওয়া দরকার। তো যাই হোক, এই জাতকের বলবো কাজের জায়গার প্রশ্ন ছিল, ঠিক আছে। কাজের জায়গা কিন্তু প্রচুর, সেটা রিড করা সম্ভব, উনি না বলা সত্ত্বেও রিড করা সম্ভব। আমি একটু বন্ধুদের সঙ্গে এই ফাঁকে একটু শেয়ার করে নেই, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। স্যারের যে ওয়েটা, সেটা কোথাও একটা বোঝা যাচ্ছে। নতুন করে স্যারকে চেনানোর কথা শুরুতে বলছিলাম, কিন্তু অনেকেরই কাছে নতুন করে চেনার আর কোনো প্রয়োজন নেই, জেনে গেছেন, বুঝে গেছেন। তবু সকলের স্বার্থে প্রয়োজনীয়তাটা কতটা, তার কনসেপ্টটার প্রয়োজনীয়তা কতটা, তা তিনি যে ওয়ে মেনটেন করেন সেটার প্রয়োজনীয় কতটা, এবং অ্যাস্ট্রোলজিক্যালি একজন অ্যানালিসিসের কাজটা যিনি করে চলেছেন, তার কতটা রেসপন্সিবিলিটি প্রয়োজন, সময় দেওয়াটা প্রয়োজন, সেটা বোধহয় নতুন করে আরো একবার উঠে আসলো। যদিও বিষয়টা নতুন নয়, সেটাই মেনে চলা উচিত, কিন্তু সেটাই বোধহয় আমরা মিস করে যাই। এনিওয়ে, স্যারের সঙ্গে কনসাল্ট করতে হলে একটু বলে দিই যে ফোন নাম্বার যে দুটো রয়েছে, একটু বিফোর টাইমে কল করে নেবেন প্লিজ। স্যার ওই চটজলদি পারেন না, এটা নিজের মুখেই বললেন, এটা আপনাদেরই জন্য। 9674250516 এবং 9748403694। স্যারের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন, www.propbasu.in। আর সরাসরি কালীঘাট ফরচুনা চেম্বার, সেখানেও সরাসরি চলে আসতে পারেন। মোটামুটি যাই করুন, একটু সময় থাকতে স্যারের কাছে আসার জন্য। কারণটা যেটা বলছিলাম আজকে আলোচনার বিষয় ছিল, সেটা হচ্ছে দেখুন, একটু আপনি দেখতে পান আমার এই চার্টেতে পরিষ্কার দেখুন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে D1 D9 করা ছাড়াও আমি ভাব চার্ট, অ্যাসপেক্ট চার্ট, মুন চার্ট, D10 D24 D30, এটা ফার্স্ট একটা পেজ। সেকেন্ড পেজে আমার যায় D3 D4 D9 D7 D12 D16, এতগুলো চার্ট, মিনিমাম চার্ট আমার লাগে। তাহলে ফার্স্ট পেজে চার্ট সঙ্গে সঙ্গে এতগুলো চার্ট লাগে প্রত্যেকটা জায়গা দেখার জন্য। তার সঙ্গে ফরচুন পয়েন্ট, এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। আমরা বারবার বলেছি ফরচুন পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একজনের ক্ষেত্রে। তারপরে আমি বলে দিই বিভিন্ন রকম তার গ্রহণ দোষ, কি কি যোগ আছে, কি কি দোষ আছে, মাঙ্গলিক কেনা ইত্যাদি, কি কি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে। তারপরে কাউকে কোনো বলার স্কোপ না দিয়ে আমি এইভাবে প্রেডিকশন করে দিই পরপর 1 2 3 4 5 6 7 8 করে। কথাগুলো শুধু মুখে বলি না, লিখে দিই। হেলথ থেকে আরম্ভ করে প্রপার্টি, শরীর, তার ধন সম্পত্তি, মেন্টাল হেলথ, তার কোনো সিগনিফিকেন্ট কোনো রকম ব্যাপার থাকলে, রোগ থাকলে কিনা, কি কি রোগ হবে জীবনে, তার এডুকেশন, তার স্পাউস অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা, তার চিলড্রেন বা প্রজেনির জায়গাটা, শিশুর জায়গাটা, তার কাজের জায়গাটা, কি ধরনের কাজ হবে, ব্যবসা হবে নাকি কি হবে, কখন সে বিদেশে যাবে, এই সমস্তগুলো কিন্তু আমি বলে দিই। তারপরে একটা লাস্ট পেজ থাকে যেটা সম্পূর্ণ থাকে রেমেডি,
রেমেডি মানে শুধু পাথর নয়, শুধু স্টোন নয়, তার সঙ্গেও কিছু মন্ত্র চ্যান্ট করা বা রেড বুক রেমেডি থাকলে সেটাও আমরা উল্লেখ করে দিই। এই সমস্তগুলো করতে আমার বলতে 1 মিনিট লাগলো, কিন্তু এটা করতে 1 ঘন্টা সময় লেগে থাকে। 1 ঘন্টার উপর সময় লাগে, 1.5 ঘন্টা মিনিমাম সময় লাগে আমার ঘরে করতে। তারপরে আমি কিন্তু চেম্বারও 1/2 ঘন্টা সময় দিয়ে থাকি। এর জন্য কাউকে কিছু বলতে হয় না, আমি 99% বলে দিই এবং দায়িত্বটা নিয়ে নিই। এই যদি স্টোন পড়লে আমি যদি চুজ করে দিই তাহলে এর ফল ফলতে বাধ্য। গ্যারান্টি শব্দটা সেটা অ্যাপ্লাই করে দিতে পারে একদম একেবারে, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি মুখের কথায় নয়। তারই স্বীকৃতি যেটা বলতে চাইছিলাম, দেখতেই পাচ্ছেন ISO 9001 2015 এর মতো বিশেষ প্রতিষ্ঠানগত বিশেষ স্বীকৃতি এবং দেশ বিদেশের বিভিন্ন স্বীকৃতি, তার জন্যই তার কর্মপন্থায় অ্যাস্ট্রোলজিয়ান জেমোলজি সার্ভিসের প্রতি এইভাবেই মান্যতা রূপে এসছে, এটা এমনি এমনি বোধ হয় না। এনিওয়ে, আজকের সময় শেষ। ইউটিউবে গিয়ে স্যারের ওয়েবসাইটে গিয়ে সমস্ত এপিসোড দেখে নিতে পারেন। এইটুকু স্মরণ করিয়ে দিয়ে আজকে বিদায়। ভালো থাকুন। নমস্কার। নমস্কার।